আসসালামু আলাইকুম। চারিদিকে একদম হইচই পড়ে গিয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি করে জাতিসংঘ এবং আমেরিকার সঙ্গে আরাকান মানবিক করিডোর দিয়ে দিয়েছে এবং এটা পেপার, পত্রিকা, ইউটিউব এমন কোনো জায়গায় নেই যে এটা প্রকাশ পায়নি। কিন্তু আসলে কি ব্যাপারটা তাই? আসলে কয়েকদিন আগে ইউএনবির একটা অনুষ্ঠানে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব বলেছিলেন যে বাংলাদেশ এই মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়েছে। তো এই কথার উপর ভিত্তি করে এই চারিদিকে শোরগোল এবং হইচই পড়ে গিয়েছে। তা আমরা আসলে দেখি যে আসলে এই ধরনের করিডোর দিলে তারা মানবিক করিডোর হিসেবে ব্যবহার করে, পরে জাতিসংঘের আওতায় এটা থাকে, কিন্তু আস্তে আস্তে এটা তার সুপার পাওয়ার দেখাতে চলে যায়। যেমন আমেরিকার হাতে তখন তারা এখানে সেনাঘাঁটি করে, এয়ার বেস করে, অস্ত্র রাখে এবং সেগুলো ইচ্ছা করলেও ওই যে দেশের উপর এটা করা হয়, যে দেশে ঘাঁটিটা বানানো হয়, তারা আসলে সুপার পাওয়ারের সাথে পেরে ওঠে না এবং তাদের মনে অসহনীয় কষ্ট থাকলেও তারা তাদেরকে আসলে দশকের পর দশক মেনে নিতে হয়, রিপ্লেস করতে পারে না। তা আসলে বাংলাদেশ কি আসলে এই ধরনের কাজের মধ্যে এগোবে? এটা গেল আসলে যে কী ধরনের কাণ্ড ঘটতে পারে। আর এবার দেখবো যে আমরা বাংলাদেশের জিও পলিটিক্যাল সিচুয়েশন, অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে আমরা এক দশক আগে থেকে একটা সুন্দর শুরু করেছি, কিন্তু আগে কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের যে বিশাল ইম্পর্টেন্সে রয়েছে এরকম কোনো আলোচনা আমরা দেখিনি। তা আসলে যেহেতু বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরকে ঘিরে এই ধরনের একটা পরিস্থিতি আবর্তিত হয়েছে, সেখানে চায়না, ইন্ডিয়া, আমেরিকা এবং রাশিয়ার স্বার্থ রয়েছে। তো বাংলাদেশকে আসলে এরকম একটা জটিল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়বে এবং দেশটাকে যুদ্ধবিগ্রহ বা একটা টানাপোড়েনের মধ্যে ফেলে দেবে, যেহেতু আমরা অতটা পাওয়ারফুল নয়। তৃতীয়ত যে রাখাইন রাজ্যের পরিস্থিতি এবং বার্মার, দ্যাট ইজ মিয়ানমারের অবস্থান। আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যে সীমান্ত রয়েছে তার অধিকাংশই রাখাইন যারা বিদ্রোহী গোষ্ঠী বলেন আর মুক্তিকামী জনতা, ঠিক বলবো না, যোদ্ধা বলেন, এটা পুরোটাই তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং মাত্র 17টা শহরের মধ্যে 3টি শহর জান্তা বাহিনীর আওতায় রয়েছে। তা আমরা যদি এই রাখাইন রাজ্যের সাথে এই মুক্তিকামী বলি আর বিদ্রোহী বলি তাদেরকে যদি আমরা ট্রানজিট দেই, তাহলে কিন্তু মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। তাছাড়া এখানে আমাদের একটা রোহিঙ্গার মতো একটা বিশেষ সেন্সিটিভ ইস্যু রয়েছে। তা বাংলাদেশ এরকম কাজ কখন করতে পারে? যখন বাংলাদেশ শুধু একমাত্রভাবেই এটা রিস্ক দিতে পারে, তো সেটা হলো যদি রোহিঙ্গা ফিরে যাওয়ার কোনো গ্যারান্টি থাকে, সেটা রাখাইন বিদ্রোহীদের সাথেই হোক অথবা জাতিসংঘের তত্ত্বাবধানেই হোক, আর কোনো সুপার পাওয়ারের সবাই মিলে যদি কোনো ইফ দেয়ার ইজ এনি গ্যারান্টি দ্যাট দে উড গো ব্যাক, তাহলেই শুধু বাংলাদেশ এই ধরনের একটা কাজ করতে পারে বা করার চিন্তা করতে পারে। আদারওয়াইজ ইট উইল বি আনওয়াইজ। চতুর্থ হলো যে চায়না ফ্যাক্টর। চায়না আসলে আমাদের ডেভেলপমেন্ট এবং সামরিক সবচেয়ে বড় পার্টনার। আমরা আসলে চায়নাকে বাদ দিয়ে আমাদের কোনো কিছু সে চিন্তা করাই কঠিন। সে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ইউরোপিয়ান কান্ট্রি বলেন, আমাদের কলকারখানা, গার্মেন্টস, এক্সপোর্ট, এই যে বিভিন্ন জিনিসপত্র ব্যাক টু ব্যাকেলসের মধ্যে আসে এবং সামরিক খাতে আমরা একেবারে অলমোস্ট চায়নার উপরে নির্ভরশীল। তো চায়নার সাথে আমাদের যেন কোনো সম্পর্ক খারাপ না হয়ে যায় সেদিকে আমাদের, কারণ চায়নার সাথে ওখানে একটা বিশেষ ব্যাপার, তারা রাখাইন যোদ্ধাদের সাথেও রয়েছে, আবার মিয়ানমার গভর্নমেন্টের সাথেও রয়েছে। এবং কিছুদিন আগে থাইল্যান্ডে সম্ভবত আসিয়ান মিটিংয়ে তারা বাংলাদেশকে অ্যাডভাইস করেছিল যে তোমরা রাখাইন যোদ্ধাদের সাথে কথা বলতে পারো। আসলে চায়না এইভাবে কীভাবে ইন্টারাক্ট করবে যদি এই ধরনের করিডোর দেওয়া হয় সেটা আসলে বোঝা মুশকিল। তবে চায়নার সাথে যেন কোনোভাবেই সম্পর্ক খারাপ হয়ে না যায়, কারণে আসলে চায়নার কোনো বিকল্প বাংলাদেশের জন্যে নেই। তাছাড়া এটা যদি আমরা এখন দেখি যে এই পঞ্চমত
পঞ্চমত যে এই ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের কোনো কন্ট্রাক্ট করতে পারে কিনা। আমরা যদি পূর্ববর্তী সরকারের প্রধানকে দেখি তাহলে দেখি যে তিনি নিজেই ট্রান্সশিপমেন্ট, নদী বন্দর, সমুদ্র বন্দর সমস্ত চুক্তি করেছেন জনগণের অগোচরে, এবং পার্লামেন্টকে যদিও তারা ঠিকভাবে নির্বাচিত ছিল না, পার্লামেন্টে কোনো আলোচনা কোনো ডিসকাশন না করে নিজেই তিনি তার নির্বাহী ক্ষমতা দিয়ে করেছেন। তা এখন ধরেন যদি এই অন্তর্বর্তীকালীন সরকারও যদি এরকম চুক্তিটা করে ফেলে, কাউকে কেয়ার না করে, তাহলে আপনি কী করবেন? কিন্তু সুখের কথা হলো যে প্রেস সচিব জানিয়েছেন যে এ ধরনের কোনো চুক্তি তো দূরের কথা, এ ধরনের কোনো আলোচনায় কোনো সুপার পাওয়ার বা জাতিসংঘের সঙ্গে হয়নি, এবং যদি কখনো এটা করতে হয় বা করা দরকার হয় তাহলে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সরকার এই ধরনের সিদ্ধান্ত নেবে, সরকার একা কোনো সিদ্ধান্ত নেবে না। তো ইট ইজ এ গুড সাইন, এবং আমরা মনে করি যে ইউনূস সরকারের স্পেশালি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি সাধারণ মানুষের যে সম্মানবোধ রয়েছে সেটা তিনি ধরে রাখবেন, এবং উনি এই ধরনের কোনো কাজের মধ্যে জড়িয়ে পড়বেন বলে আমরা বিশ্বাস করি না বা বিশ্বাস করতে চাই না। তাছাড়া এই ধরনের কাজ আমরা মিয়ানমারের সাথে হোক বা রাখাইন ব্যাপারে হোক আমরা কিছুটা যুদ্ধ জড়িয়ে পড়তে পারি, যেটা আমাদের আসলে কাম্য না। তা এই ধরনের কাজের জন্য যদি বাংলাদেশকে কোনো ট্রানজিট দিতেই হয় তাহলে কী হতে হবে? বাংলাদেশ সরকারের ট্রানজিট দিতে হলে দুটো জিনিস কনসিডার রাখতে পারে বাংলাদেশ, যেহেতু রোহিঙ্গারা আমাদের বোঝা, 12-13 লক্ষ রোহিঙ্গা আমাদের এখানে রয়েছে, যে আমরা তাদেরকে ফেরত পাঠানোর গ্যারান্টি খরচ চাবো এই চুক্তিতে করিডোরের সাথে। সেটা কি জাতিসংঘ দিবে, না আমেরিকা দিবে, না রাখাইন যোদ্ধারা দিবে, না মিয়ানমার দিবে, সেটা দিকে আলোচনা করতে হবে যে আমরা ফেরত চাই। আর যে করিডোরে এই যে প্রেস সচিব শফিকুল আলম সাহেব বলেছেন যে বাংলাদেশ শুধু লজিস্টিক সাপোর্টটা দিবে, হ্যাঁ এই যে লজিস্টিক সাপোর্ট বলেন আর করিডোর বলেন, দ্যাট শুড বি মেনটেন অ্যান্ড কন্ট্রোল বাই আওয়ার আর্মি, বাংলাদেশ আর্মি, সেখানে কোনো বিদেশি আর্মি থাকতে পারবে না। হ্যাঁ, এইভাবে কাজটা করলে হয়তো অতটা, যদি মিয়ানমার ফিরে যাওয়ার যদি 100% গ্যারান্টি থাকে, বাংলাদেশ গভর্নমেন্ট এই ধরনের কাজ করলে আমার মনে হয় উপকারও হতে পারে। তারপরেও আলোচনা সাপেক্ষ মানুষের মতামত নিয়ে, বাংলাদেশে যারা বুদ্ধিজীবী আছেন তাদের মতামত নিয়ে, সেনাবাহিনীর মতামত নিয়ে আসলে এই ধরনের কাজ করা যেতে পারে বা করা থেকে বিরত থাকতে পারে। তবে এই মুহূর্তে এই যে এইগুলো একেবারে সবই গুজব, এই ধরনের কোনো কিছু হয়নি। তো আমরা আশা করি যে আমরা ফিরে আসবো অন্য কোনো দিনে, অন্য কোনো বিষয়ে। সবার উপরে দেশ। আল্লাহ হাফেজ।